আজকের বয়েজ শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যারা মঞ্চে উপবিষ্ট আছেন সবার নাম এবং পদবি সম্বোধন করে সময় আমি ক্ষেপণ করতে চাই না, খুব অল্প সময়েই কথা বলবো। যেহেতু এখানে আসতে পেরেছি, লক্ষ্মীপুরে একটা কাজে আগমন, জসিম হুজুরের দাওয়াতটা পেয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রথমে আইডিয়াল মাদ্রাসার যারা শিক্ষার্থী আছো, প্রথমে বলি শিক্ষার্থীরা জবাব দেবা, জীবনটা কেমন, কি যে কোনো একজন দাঁড়ায় বলো জীবনটা কেমন, কিসের মতো মনে হয় জীবনটাকে, বলো। গুড, সরি, নির্দিষ্ট কিছু সময়ের সমষ্টি। মাশাআল্লাহ। আর কে কি বলবা বলো। সরি, বরফের মতো। আচ্ছা, মাশাআল্লাহ। বসো, দেখি কে কি বলো। আর কে কি বলবা? তোমরা খুব ফ্রিলি আমার সাথে কথা বলতে পারো। আর কেউ কিছু বলবা? আচ্ছা, আইনস্টাইনের নাম শুনছো? কে কে হাত তোলো। আইনস্টাইন, ভেরি গুড, ভেরি গুড। উনি একজন ভালো কবি, আমি কি ঠিক বলছি? উনি একজন ভালো গায়ক, তাও না? উনি রাষ্ট্রনায়ক, তাহলে কি? বিজ্ঞানী, দার্শনিক। গুড, দার্শনিক। আইনস্টাইন জীবনটাকে কি বলছে জানো? কেউ বলতে পারবা? এখন আর বলতে পারছো না। আইনস্টাইন বলছে জীবনটা হচ্ছে বাইসাইকেল চালানো। কি বলছে বলো? এখন যদি তুমি প্যাডেল চাপা বন্ধ করো তাহলে কি হবে? পড়ে যাবা। আর যদি চালাতে থাকো তাহলে কি হবে? সামনে অগ্রসর হবা। তো তোমরা তোমাদের জীবনে সামনে অগ্রসর হতে চাও, সবাই তো চাও। তাহলে কি করতে হবে? অবিরাম প্যাডেল চালাতে হবে। তার মানে কি? তার মানেটা কি? তোমাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবার জন্য কঠোর মেহনত করতে হবে। খুব মেধাবী আর খুব পরিশ্রমী, নিশ্চিতভাবে কে সফল হবে বলো? খুব মেধাবী, খুব পরিশ্রমী, খুব পরিশ্রমী। কোন পরিশ্রমী জীবনে ফেল করে না। মেধাবী কিন্তু পরীক্ষায় অনেক ভালো করলেও জীবনে ফেল করে। তাহলে আমরা জীবনে পাশ করতে চাই, পরীক্ষা পাসটা উদ্দেশ্য না। ইজ ইট পসিবল সবাই সকল বিষয়ে পারদর্শী হবা? এটা কি সম্ভব? কিন্তু কোনো না কোনো একটা কাজে পারদর্শী হতেই, যেটাকে তুমি সেল করবা, যেটাকে তুমি সেল করবা, বিক্রি করবা, যা দিয়ে তুমি তোমার জীবনের জন্য যে অর্থের প্রয়োজন সেটা তুমি আর্ন করবা বৈধ পথে, হালাল উপায়ে। আমরা, এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা লাভ করব। কোন নেতার পিছে হেঁটে, কারোর তাবেদারি করে, কারোর অন্যায় হুকুম শুনে আমরা বড় হব না। স্বপ্ন তো আমাদের সবার আছে নাকি? আছে। APJ আব্দুল কালাম কে? কে উনি? কে? ভারতের সাবেক। ওনার অনেকগুলো বই আছে। তোমরা কি দুই একটা পড়েছো? কেউ পড়নি? তোমরা ওনার সম্পর্কে দেখো এই যন্ত্রে।
এটার নাম কি? মোবাইল ফোন। আর এটা যদি আধুনিক সুবিধা থাকে তাহলে এটার নাম কি? স্মার্টফোন। ভেরি গুড। কেউ কি আমাকে বলতে পারবা স্মার্টে কয়টা অক্ষর আছে, কয়টা ক্যাপিটাল? স্মার্ট 5টা। প্রথমে কি? এ দিয়ে কি বোঝায়? কেউ বলতে পারবা? তারপরে কি অক্ষর? এম। এম দিয়ে কি বোঝায়? আচ্ছা যাক, একটা কিছু বলতে পারছো। তারপরে কি? আচ্ছা, তারপরে আর। সব শেষে কি? টি মানে কি? টাইম। এখানে হলো টাইম বাউন্ড, মানে কি? সময়ের কাজ সময় করতে হবে, সময়ের কাজ সময়ের ভিতরে করতে হবে। তার মানে আজকে একটু ভালো লাগতেছে না, ঘুমায় পড়ি, তাহলে কি স্মার্ট হলো? হলো না। প্রথমে হলো এস, মানে স্পেসিফিক। তোমাকে নির্দিষ্ট হতে হবে। তুমি যেটা করবা সেটা একটা পরিমাণ থাকবে, কতটুকু কত সময় কতটুকু করবা তা আগে থেকে নির্ধারিত হতে হবে। এই জন্য এটাকে বলা হয়েছে স্পেসিফিক। হ্যাঁ, এরপরটা হচ্ছে মেজারেবল। মেজারেবল মানে কি? যা করবা তা যেন মাপা যায়। এই মাপা পাল্লায় মাপা না, এই মাপাটা হচ্ছে যাতে পরিমাণটা বুঝতে পারো যে তুমি কতটুকু করেছো। তাহলে জীবনটা এরকমই। খালি নিজে স্মার্ট বললেই হবে না, জামা কাপড়ে স্মার্ট হওয়ার চেয়ে আচরণে স্মার্ট হওয়া দরকার। তোমার ভিতরে বাইরে মেলানো দরকার। আচ্ছা, আর একজন বিজ্ঞানী আর্কিমিডিস, নাম শুনছ? ওনার দেশের রাজা, তখনকার সময়কার রাজা, উনি একটা গয়না যে বানায় তাদেরকে আমরা কি বলি? যারা গয়না বানায় তাদেরকে কি বলি? স্বর্ণকার। আচ্ছা, একজনকে আদেশ করলো তুমি আমাকে একটা নেকলেস বানিয়ে দাও। রাজার হুকুমে ও নেকলেস বানিয়ে রাজার কাছে জমা দিল। এখন রাজার একটু সন্দেহ হলো যে এর মধ্যে তো এক হাত মিশাইতে পারে, ভেজাল। তখন ওই স্বর্ণকার বলল আমার এর মধ্যে কোনো ভেজাল নাই। এখন রাজার চিন্তা হলো ওর কথা বিশ্বাস, কিন্তু এটা যে সলিড এটা তো আমাকে বুঝতে হবে। এই বুঝার দায়িত্ব দেওয়া হয়েছে বিজ্ঞানী আর্কিমিডিসকে। আর্কিমিডিসের চিন্তায় ঘুম নাই, একবার এদিকে যায় আবার ওইদিকে যায়। কোনো একটা পর্যায়ে গোসল করার চৌবাচ্চা কখনো দেখেছ? চৌবাচ্চা বাথ টাব কখনো দেখেছো কেউ? আচ্ছা, নাইনজা চিনোনি? নাইনজা, গরুরে যে খলি দেয়, এরকম কিছু একটা চিন্তা করো। এর মধ্যে পানি ছিল, সে এর মধ্যে গোসলের জন্য নামলো, সাথে সাথে এটা কানায় কানায় পূর্ণ ছিল। নামার সাথে সাথে অনেকগুলো পানি উপচায়া, এখনো যদি তোমরা এরকম কোনো একটা টাবে যদি নামো, পুরা না থাকলেও পানির উচ্চতাটা বাড়বে না কমবে? আর্কিমিডিস দেখলো তার মানে এর মধ্যে একটা গোপন রহস্য আছে। কি রহস্য? তোমার যতটা ওজন, তুমি ওখানে পড়ার পরে যতটুকু পানি উপচায়া পড়েছে, ওই উপচানো পানির ওজন ঠিক ততটুকু। এটাকে পানির প্লাবতা সূত্র বলে। তোমরা বিজ্ঞানের ছাত্ররা পড়বা।
তাহলে এখানে সবাই শুধুমাত্র আলেম হবা তা না, আলেম ছাড়া এরকম বিজ্ঞানী হবা, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবা, জাতিসংঘের মহাসচিব হবা, এরকম আশা নিয়ত আছে কিনা? একজন ভালো কৃষক হবা, নাকি এটা হবা না? তোমাকে কি বলবে? চাষা পুষা বলবে। হওয়ার ইচ্ছা আছে? ভালো কৃষক হব, ভালো একজন পোল্ট্রি ফার্মার হব, ইচ্ছা আছে কি নাই? সবাই যদি আলেম হও, তোমার খাবারটা কে বানাবে? কেউ আমরা শিল্পপতি হব, কেউ আমরা উদ্ভাবক হব, আমরা বিমান থেকে শুরু করে আরো অনেক কিছু আমরা আবিষ্কার করব। তাহলে শিক্ষার উদ্দেশ্য একটা না, শিক্ষার উদ্দেশ্য হলো জীবনের জন্য প্রস্তুতি নেওয়া, এই জীবনে কোনো একটা কর্মের জন্য তোমাকে উপযুক্ত করা। আচ্ছা বলো তো, আমরা এই দুনিয়াতে আমাদের ইচ্ছা কি আসছি? আসেনি। আমরা দুনিয়া থেকে আমরা ইচ্ছা করলে যেতে পারবো? তাহলে আমরা যারা ইমানদার, আমরা কি মনে করি? কার ইচ্ছা আসছি, কার ইচ্ছা যাব? তাহলে আমাদের দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ একটা গাইডলাইন দিয়েছে, তার নাম কি? আল কোরআন, মহাগ্রন্থ। এই আল কোরআনটা শুধু মুখস্থ করবা আর দোয়া খায়ের পরে বুকে ফু দিবা, এটাই কি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য? কোরআনে কি বিজ্ঞানের সূত্র নাই? পুরা কোরআনটাই বিজ্ঞানময়, পুরা কোরআনটাই রাষ্ট্র চালনার নিয়ম কোরআনে আছে কি নাই? তাহলে যারা তোমরা কোরআন শিখতে এসছো, শুধুমাত্র মুখস্থ করবা, হেফজু করবা, এই উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবা না। গার্ডিয়ানদেরকে বলবো, সন্তানকে হেফজু করলে মাদ্রাসা দিলে আপনি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন, এই আশা দিয়েছেন? আশা একটাই হবে, আমার সন্তানটা একটা ভালো মানুষ হবে, সে শুধু আমার উপকারে লাগবে না, সে আমার আত্মীয় স্বজনের উপকারে লাগবে, পাড়া প্রতিবেশীর উপকারে লাগবে, দেশের উপকারে লাগবে, প্রয়োজনে এই দেশের জন্য জীবন দিয়ে শহীদ হতেও সে কুণ্ঠাবোধ করবে না। আমরা আগামী দিনের একটা ভালো বাংলাদেশ চাই, আমরা যেন তেন বাংলাদেশ চাই না। সেই জায়গায় তোমরা হবে অনুপ্রেরণা। আইডিয়াল মাদ্রাসা, আমাদের মানিক পাটারি সাহেব বলছিলেন এটা যেন আইডিয়াল হয়। আমি এই মাদ্রাসার একজন, নিজেকে একজন মনে করি, একজন খাদেম, একজন সাপোর্টার। তবে যে জিনিসটা সবচেয়ে বড় অভাব, একটা বিল্ডিং পাওয়া যায়, রাতারাতি কেনা যায় টাকা হলেও, কিন্তু এই বাচ্চাদের আগামী দিনের জন্য যোগ্য মানুষ তৈরি করবার যোগ্য কারিগর ঠিক মতো পাওয়া যায় না। কেননা এত অল্প বেতনে আজকালকার সময়ে একটা ইলিশ মাছের দাম কত? 1 কেজি ওজন কত? মনে হয় যারা 2000 বলতেছো তারা সহসায় বাজারে যাওনি। একটা 1 কেজি ওজনের ইলিশ মাছ 3000। তো হুজুরের একটা ইলিশ মাছ খাইতে ইচ্ছা করে না? এখন যদি বেতন 6000 টাকা দেন, 10,000 টাকা দেন, ইলিশ মাছ খাইলে বাকিগুলো কি করবে? হুজুরের যদি এই চিন্তায় থাকে, মাদ্রাসায় আসতে পড়াবে কি করে? তাহলে ওনাদেরকে তো যোগ্য সম্মান দেওয়া উচিত। এই জায়গাটা একটু যত্নবান হবেন। আর যারা মাদ্রাসা পরিচালনা করবেন, অনেক কিছু কিনতে পারবেন, যোগ্য শিক্ষক কিনতে পারবেন না। সেই ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার প্রতি যারা কমিটেড, অঙ্গীকারাবদ্ধ,
কারণ শিক্ষা বেচা কেনার জিনিস না, এটা আমাদের আল্লাহ রাসূল মানব জাতির শিক্ষক হিসাবে এসছেন। উনি শিক্ষা দিয়েছেন অকাতরে, কোনো বিনিময় চাননি। শিক্ষকের মানসিকতা হবে তাই। আর আমরা যারা শিক্ষা গ্রহণ করব, সুবিধাটা নিব, এনাদেরকে সম্মানটা করব। সম্মানটা করতে পারলে এই প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান হবে। প্রতিষ্ঠানটা গড়ার ক্ষেত্রে যারা অভিভাবক আছেন তাদের ভূমিকা আছে। আপনারা খোঁজখবর নেবেন, ভালো মন্দ সম্বন্ধে যারা দায়িত্বশীল আছে বলবেন। বাইরে বদনাম করাচ্ছে সরাসরি বলবেন, গীবত করবেন না। আল গিবাদু আসাদ্দু মিনাল আজাব, গীবতকারী খুবই কঠিন গুনাহ। আমরা এ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই মিলে আমি এখানকার যারা দায়িত্বশীল বলেছি, শুধুমাত্র একটা বিল্ডিং হলে ভালো প্রতিষ্ঠান হবে না, তার সাথে আরও সুবিধা দরকার। আমাদের বাচ্চাদের পেশিগুলো শক্তিশালী হওয়া দরকার। আমার মতো এরকম শুকলা হ্যাংলা পাতলা হলে অসুবিধা নাই, ভিতরে প্রাণ শক্তি থাকতে হবে। আমি এখনো সকালে আল্লাহ চাইলে প্রতি মিনিটে যদি ধরি আমার 7 থেকে 8 মিনিট লাগে 1 কিলোমিটার যাইতে, এবং আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালে অন্তত 40 থেকে 45 মিনিট এই গতিতে হাঁটতে। তো আমার এই বাচ্চারা হাঁটতে হবে, দৌড়াতে হবে, খেলার ব্যবস্থা থাকতে হবে, এবং খালি পড়া পড়তে পড়তে জীবন শেষ। তখন বাচ্চারা কি দোয়া করে জানেন? গার্ডিয়ানরা, এ আল্লাহ আগামীকাল আমার অঙ্কের স্যারের যেন অসুখ থাকে, আগামীকাল আমার বিজ্ঞান স্যার যেন ক্লাসে না আসে। আর আপনারা কি তা চান? সাবধান। আমার মেয়ে বলতো, আব্বু আগামীকাল আমার গণিত স্যারের যেন ডায়রিয়া হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলো? কয় এতগুলো হোমওয়ার্ক দিয়েছে, আমি কতক্ষণে শেষ করব? স্যারদেরকে বলি আর শিক্ষক গার্ডিয়ানদেরকে বলি, এত হোমওয়ার্ক দরকার নেই, এত পড়ালেখার দরকার নেই। আমি আমার ছাত্র জীবনে সহিভাবে 4 ঘন্টা পড়তাম, 4 ঘন্টা। ফজরের নামাজ পড়ে কড়া 1 ঘন্টা, কোনো কথাবার্তা নাই। মাগরিব পড়ে এসে 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি যে ক্লাস ওয়ার্কগুলো ছিল আমি এগুলো হোমওয়ার্কগুলো করতাম। পরীক্ষার আগে শেষ রাতে উঠে 1 থেকে 1.5 ঘন্টা কঠিন কঠিন জিনিস, ইংরেজি রচনাগুলো মুখস্থ করতাম। জীবনটাকে এইভাবে সাজাবা। সারাদিন পড়া না, সারাদিন খেলা না। তাহলে আজ থেকে কি করবা? একটা রুটিন বানায় আনিবা। সবাই রাজি? হাত তোলো, হাত তোলো। তাহলে আমরা রুটিনে চলবো। আমরা বলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এখন থেকে প্রত্যেকেই একটা রুটিন মেনে আগামী দিন আমাদের জীবন পরিচালনা করব। হে আল্লাহ, আপনি আমাদের এই দোয়া কবুল করুন। আমরা শুধু নিজেরাই বড় হব না, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব, আমার দেশের জন্য কাজ করব, সারা পৃথিবীর মানুষের কল্যাণে
অবদান রাখার জন্য চেষ্টা করব। হে আল্লাহ, আপনি সহায় হন। আমার কি আর কিছু বলার দরকার আছে? আমি এই বলে শেষ করলাম। আমার জন্য দোয়া চাই।